হ্যালো স্টুডেন্ট, তোমাদের জন্য আরেকটা প্রবলেম নিয়ে হাজির হয়েছি। এটা ঢাকা বোর্ড 22-এ আসছিল, ঠিক আছে? এবং আশা করি আমরা সবাই মিলে এটা সলভ তো করতেই পারবো এবং হালকা চেঞ্জ করলে কিভাবে প্রশ্নটা আসতে পারে সেটাও বোঝার চেষ্টা করব। তো চলো পড়ি। প্রথমে বলছে মল্ট কি, এটা তো একদম ইজি একটা সংজ্ঞা। বার্লিকে, ঠিক আছে, বার্লির বীজকে তুমি যদি পানি দিয়ে সিক্ত করে নিম্ন তাপমাত্রায় খোলা অবস্থায় রেখে দাও, তাহলে সেটা ফার্মেন্টেশন হয়ে দীর্ঘদিন রেখে দিলে সেটা হলো মল্টে পরিণত হয়ে যায়। এটা পারা যাবে। খ নাম্বার কি বলছে দেখো, অবস্থান্তর মৌল রঙিন হয় কেন বিশ্লেষণ করো। তোমাদের আবারও আমি মনে করায় দিই, কেমিস্ট্রিতে নর্মালি ক খ অন্য অধ্যায় থেকে আসে এবং সবচেয়ে বেশি আসে হলো চ্যাপ্টার 3 থেকে। তো আমি বলবো চ্যাপ্টার 3-র খ গুলা তোমরা একটু এমফাসাইজ দাও, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আপাতত চলো এটা করি। অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু কাকে বলে, আশা করি এটা তোমাদের মনে আছে যে কোনো একটা মৌলের সুস্থিতিশীল আয়নের ডি অরবিটালে যদি 1 থেকে 9টা ইলেকট্রন থাকে তাকে অবস্থান্তর মৌল বলে। তো আমরা যদি পর্যায় 4-এ চিন্তা করি যে স্কুল, টি, ভাঙায়, চেয়ার, ম্যান, ফের, কমিশন নিয়ে কাজে যাচ্ছেন, এভাবে যদি তুমি চিন্তা করো, সেখানে স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক কিন্তু অবস্থান্তর মৌল হয় না। এটার রিজন তো তোমরা জানো যে স্ক্যান্ডিয়াম হলো কত, 21 ইলেকট্রন বিন্যাস করলে কি আর্গন 3d1 4s2। আর স্ক্যান্ডিয়ামের সুস্থিতিশীল আয়ন কি 3+, কারণ স্ক্যান্ডিয়াম কোনোদিন 2+ উৎপন্ন করে না। যদি 2+ করতো তাহলে তো হয়ে যেত, তাহলে 4s0 আর 3d কি হতো 1 হতো। কিন্তু স্ক্যান্ডিয়াম যদি দুইটা ছেড়ে দেয় তখন অবভিয়াসলি ও আরেকটা ছাড়বেই, না হলে ছাড়বে না। তাহলে সেই ক্ষেত্রে দেখো এর সুস্থিতিশীল আয়নে ডি অরবিটালে কিন্তু কোনো ইলেকট্রন নাই। আর জিঙ্কের ক্ষেত্রেও অনেকটা সেম কেসই হয়, যে জিঙ্ক দেখো 30, অর্থাৎ হলো আর্গন দিয়ে যদি চিন্তা করি 3d10, 4s হলো 0, তাহলে 4s হলো 2 এবং জিঙ্ক যখন 2+ হয় তখন 4s 0 হয়ে যায় এবং 3d10 থেকে যায়, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো, যদি কোনো সুস্থিতিশীল আয়নের ডি অরবিটালটা একদম শূন্য হয়ে যায় অথবা একদম কমপ্লিট থাকে তাহলে সেটাকে অবস্থান্তর মৌল বলে না। এখন যদি প্রশ্ন আসে নিচের কোনটি ধরো রঙিন যৌগ নয়, তাহলে ধরো অপশন যদি জিঙ্ক ক্লোরাইড দিয়ে দেয় তুমি আরামসে এটা দিয়ে দিতে পারো, কারণ জিঙ্ক ক্লোরাইড অবশ্যই রঙিন হবে না, বর্ণহীন বা সাদা। স্ক্যান্ডিয়াম ক্লোরাইডও যদি অপশনে থাকে সেটাও কিন্তু তুমি দিয়ে দিতে পারো। এখন আসি প্রশ্নে যে রঙিন হয় কারা এবং রঙিন কেন হয়। আমি যদি পর্যায় 4 নিয়ে আলোচনা করি, এই মাঝখানের যে মৌলগুলো আছে এদের যেই লবণগুলা এরা সাধারণত রঙিন হয়ে থাকে। এবং কেন রঙিন হয় তুমি যদি চিন্তা করো, সেখানে ধরো আমি আয়রন অ্যাজ এন এক্সাম্পল হিসাবে চিন্তা করি, আয়রন 26, তাহলে সেই ক্ষেত্রে দেখো আর্গন দিয়ে যদি চিন্তা করি তাহলে হলো 4s2 আর হলো 3d6 হয়ে থাকে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আয়রনে যদি একটা সুস্থিতিশীল আয়ন চিন্তা করি 2+, আর একটা সুস্থিতিশীল আয়ন চিন্তা করলে 3+, তাহলে সেই ক্ষেত্রে 4s0 3d5 হয় অথবা 3d6 হয়। অর্থাৎ আয়রনের সুস্থিতিশীল আয়নের ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থেকে থাকে। তার মানে আয়রন অবশ্যই একটা কি অবস্থান্তর মৌল। আর এটা রঙিন হওয়ার কারণ, নর্মালি আমি যদি Fe2+ দিয়েই ধরো চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে নর্মালি ইলেকট্রনগুলো কি অবস্থায় থাকে, ইলেকট্রনগুলো হলো এরকম সিঙ্গেল ভাবে থেকে এইভাবে থাকে। এটাই কার নীতি, এটাই হুন্ডের নীতিরা বলো। এইভাবে ইলেকট্রনগুলো সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকাকে বলা হয় ডিজেনারেট অবস্থা, ঠিক আছে? তো সেই ডিজেনারেট অবস্থায় ডি অরবিটালে যে 5টা শক্তি স্তর আছে, সেই 5টা শক্তি স্তরের কিন্তু এনার্জি লেভেল সেম না। তখন খেয়াল করে দেখো, যখন এরা অন্য একটা মৌলের সাথে যৌগ গঠন করতে চায় অথবা কি জটিল আয়ন গঠন করতে চায়, তখন এরা ইজি আর T2G ফেজে ভাগ হয়ে যায়। অর্থাৎ এদের যে উচ্চতর শক্তি অরবিটাল আছে এই 5টার মধ্যে, যে dx² - dy² আর dz², সেইখান থেকে ইলেকট্রন গুলো জাম্প করে দেখো এইখানে থাকা 2টা ইলেকট্রন এইখানে থাকা উচিত ছিল, তারা 2টা জাম্প করে কি নিম্নতর অরবিটালে চলে আসলো, অর্থাৎ dxy dyz dzx এ চলে আসে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো এদের যেই শক্তির একটা তারতম্য হয়, এবং শক্তির তারতম্য হলে তো তোমরা জানোই যে একটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হয়। সেই তরঙ্গ দৈর্ঘ্যের ফলেই আমরা অবস্থান্তর মৌলগুলোকে রঙিন দেখতে পারি। তাহলে সামারি কিভাবে টানবা, কোনো একটা মৌলের সুস্থিতিশীল আয়নে ডি অরবিটালে 1 থেকে যদি 9টা ইলেকট্রন থাকে তাহলে তাকে অবস্থান্তর মৌল বলে। এবং অবস্থান্তর মৌলগুলা নর্মালি কি হয়, যৌগ গঠন করার সময় ডিজেনারেট পজিশন থেকে নন ডিজেনারেট পজিশনে চলে যায়। এবং সেই কারণে দেখো এইটা হলো ডিজেনারেট পজিশন, ডিজেনারেট।
আর এগুলো হলো নন ডিজেনারেট পজিশনে যখন চলে যায় তখন হলো এই 5টা অরবিটালের মধ্যে, দেখো আমার আঙ্গুল যে 5টা আছে এরা তো সবার সেম দেখতে না, তো অরবিটালগুলো সেম এনার্জি লেভেলের হয় না, তখন উচ্চতর থেকে নিম্নতরতে ধাপান্তরিত হয়ে যায়, যার ফলে শক্তির তারতম্য সৃষ্টি হয়, যার ফলে তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হয়, এবং সেই তরঙ্গ দৈর্ঘ্য আমাদের দৃশ্য ক্ষমতা 380 থেকে 780 রেঞ্জের মধ্যে পড়ে, তাই আমরা বিভিন্ন রং দেখতে পারি। আশা করি এটা বুঝতে পারছো, কোনো প্যারা নাই এটা নিয়ে, এবং ইজি একটা কোয়েশ্চেন ছিল। এখানে আবার একটা কদা করতে পারে যে ডিজেনারেট অবস্থা কি, বলবা যে অবস্থান্তর মৌলগুলো সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকাকে ডিজেনারেট অবস্থা বলে, এটা আশা করি পারা যাবে। এরপর দেখো গ নাম্বার কি বলছে, আমরা যদি বিক্রিয়াটা দেখি, বিক্রিয়াটা হলো খুবই পরিচিত, আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে পড়ে থাকি, কিন্তু টিচাররা নর্মালি মনে রাখবা বোর্ডে ইউজুয়ালি আমাদের প্রতীকী অর্থে দিয়েই বেশি দিয়ে থাকে, যেন প্যারাকম হয়। যেমন দেখো AX5 বিক্রিয়া করে AX3 আর X2 উৎপন্ন করলো, সেই বিক্রিয়ায় কেপির মান দিয়ে দিয়েছে। কেপি যেন কি বলছিলাম, যে আংশিক চাপে সাম্যধ্রুবক, তাই তো, বা আংশিক চাপের পরিবর্তনের ফলে সাম্যধ্রুবক। তো সেই বিক্রিয়ায় দেখো মোট চাপ কত হলে AX5 এর 30% বিয়োজিত হবে। আমি জানি এই 30% বিয়োজিত হবে, এটা নিয়ে অনেকের অনেক ক্যারফা লেগে যায় যে স্যার 30% কি বিয়োজন মাত্রা, নাকি 30% বিয়োজনের পরিমাণ, নাকি 30% একবারে কি বলে মৌল ভগ্নাংশ হবে। এত চিন্তা করে লাভ নেই, আসলে ঠান্ডা হও, করবো একসাথে, এবং কোন কথা বললে কোন এইটার মান কি ধরতা সেটাও বলে দিব, প্যারা নাই। তার আগে আমি বলতে চাই, একটা ঘিসাপিটা আমার খুবই পছন্দের এক্সাম্পল। ধরো আমার কাছে 500 টাকা আছে, তোমাকে আমি 300 টাকা দিয়ে দিলাম, ধরো ঠিক আছে, তাহলে আমি তোমাকে কত পার্সেন্টেজ টাকা দিলাম? 60% টাকা দিলাম, তাই না? তাহলে এই যে 60% টাকা দিলাম, এইটাকে আমরা নর্মালি বলতেছি বিয়োজনের মাত্রা, মানে প্রতি 100 মোলে কত মোল বিয়োজিত হচ্ছে, ঠিক আছে? আর টু দি ফিগারে অ্যাকচুয়াল কতটুক টাকা দিলাম, 300 টাকা দিলাম, তাহলে সেটা হলো বিয়োজনের পরিমাণ হয়ে থাকে। এই দুইটা তো বুঝতে পারছো, কিন্তু কখন বিয়োজনের মাত্রা আর বিয়োজনের পরিমাণ প্রায় সেম ফিল হয়, সেটা হলো যদি খেয়াল করে দেখো, আমার কাছে ছিলই 100 টাকা, আমি তোমাদের 60 টাকা দিয়ে দিচ্ছি, তাহলেও তো 60%ও টাকা দিয়েছি, আবার 60 টাকাই পাইছো, তার মানে কি দুইটা প্রায় সেম জিনিস রয়ে গেল। তাহলে আমি আগে একটা জিনিস তোমাদের ক্লিয়ার করতে চাই, সেটা হলো বিয়োজনের পরিমাণ, কিসের? বিয়োজনের পরিমাণ সমান হলো প্রাথমিক মোল সংখ্যা ইনটু বিয়োজনের মাত্রা। তার মানে আলফা ইজ ইকাল টু, ধরো প্রাথমিক মোল সংখ্যা যদি এ ধরি আর বিয়োজনের মাত্রা যদি বিটা ধরি, তাহলে এ ইন্টু বিটা। আমি চাই প্রবলেম করার আগে তোমরা এই জিনিসটা সুন্দরভাবে খাতায় তুলে ফেলো, তারপর আমরা আস্তে আস্তে প্রবলেম করে ফেলতে পারবো, প্যারা নেই। তারপর দেখো এখানে এই বিক্রিয়াটা যদি আমি এখানে আরেকবার একটু লিখে নিই, ax⁵ বিক্রিয়া করে ax3 উৎপন্ন করছে প্লাস x2 উৎপন্ন হচ্ছে, সব গ্যাসীয় অবস্থা আছে, এটা একটু লিখে নিও, আমি আপাতত একটু টাইনা যাচ্ছি। এখন দেখো প্রাথমিক মোল সংখ্যা বা প্রারম্ভিক মোল সংখ্যা কত ধরবা? আমি বলেছিলাম যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি প্রাথমিক মোল সংখ্যা বলে না দেওয়া থাকে, তুমি চাইলে এখানে কি ধরতে পারো, 1 ধরে নিয়ে আগাতে পারো, যেহেতু সামনে কি আছে, 1 আছে। তবে 1 না ধরে কিন্তু তুমি চাইলে কি এ ধরেও করতে পারো। এ ধরে করলে কিছু ক্ষেত্রে এই সুবিধা হয় যে প্রাথমিক মোল সংখ্যা বলে দিলে সবসময় এ ধরে করাটাই উত্তম, আমি ওইটাও দেখাবো না, সমস্যা নাই। আর এটা কত 0, এটা কত 0, কারণ উৎপাদ শুরুতে তো থাকে না। এরপরে সাম্যাবস্থায় যে আমরা ধরো চিন্তা করলাম যে এই 1 মোল থেকে আলফা পরিমাণ ভেঙে গেছে, তার মানে আলফাকে আমরা কি হিসাবে ডিফাইন করলাম? বিয়োজনের পরিমাণ হিসাবে। দেখো এটা যদি আলফা পরিমাণ ভেঙে যায়, তাহলে বিক্রিয়কটা কি পরিমাণ রয়ে যায়? 1 মাইনাস আলফা। আর এটার আলফা পরিমাণ ভেঙে গেছে, তাহলে দেখো এটার 1 মোল থেকে এটার 1 মোলই উৎপন্ন হয় না, তাহলে আলফা মোল ভেঙে গেছে, ax3 এর কতটুকু উৎপন্ন হবে? আলফা মোলই তো উৎপন্ন হবে। আর x2 এর কতটুকু উৎপন্ন হবে? আলফা পরিমাণিত উৎপন্ন হবে। এখন যদি আমি একটু চিন্তা করি মোট মোল সংখ্যা, তাহলে সেটা কি হবে চিন্তা করো, সেটা হলো 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, হুইচ ইজ 1 প্লাস আলফা, তাই না? এখন যেটা আমি যে বুঝাইতে চাইছিলাম যে এটা 30% বিয়োজিত হয়, এটা কি বিয়োজনের মাত্রা না বিয়োজনের পরিমাণ? দেখো এখানে প্রাথমিক মোল সংখ্যা কোনো জায়গায় প্রশ্নে বলে দেয় নাই, তার মানে এটার প্রাথমিক মোল সংখ্যা হলো 1। আর এই যে 30% বিয়োজিত হয়, তার মানে কি 100 মোল থেকে 30 মোল, তাইলে হলো এটা কত? 0.3। তাহলে দেখো বিয়োজনের পরিমাণ আলফা ইজ ইকুয়াল টু 0.3 লিখলেই হয়ে যাবে। বুঝছো তো কথা? আচ্ছা আমি অন্য কেসগুলো বলে দিব, প্যারা নাই। এখন অনেকে করে কি, আচ্ছা আমি বলি, কেপি ইজ ইকাল টু
এখানে আমরা যদি লিখি কি উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ, তাহলে উৎপাদকে ax3 ইন্টু পি এক্স টু ডিভাইডেড বাই পি এ এক্স টু দি পাওয়ার 5। আমি অনেকের জন্য বলে রাখি, ধরো এইখানে যদি 2 হতো তাহলে আমরা এইখানেও কিন্তু কি দিতাম, হোল স্কোয়ার দিয়ে দিতাম। যেহেতু বিক্রিয়া সমতাকরণ করে 2 আসে নাই বা এরকম কিছু আসে নাই, তাহলে এখানে পাওয়ারে কিছু আসবে না। এরপর চিন্তা করে দেখো PAX3 এই কথার অর্থ কি, এই কথার অর্থটা তোমরা অবশ্যই খাতায় তুলে ফেলবা। সেটা হলো AX3 এর আংশিক চাপ। AX3 এর কি আংশিক চাপ, আপাতত আমি লিখলাম না। এই আংশিক চাপ সমান সমান আমরা একটা ফর্মুলা জানি যে মৌল ভগ্নাংশ ইনটু কি মোট চাপ, মৌল ভগ্নাংশ ইনটু কি মোট চাপ। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো AX3 দ্বারা আমরা কি বুঝাচ্ছি, মৌল ভগ্নাংশ বুঝাচ্ছি। ঠিক আছে, আমি আগের ভিডিওতে মৌল ভগ্নাংশ জিনিসটা কি সেটা বুঝাইছিলাম। সেটা হলো কি, যার মৌল ভগ্নাংশ বের করব তার মোল সংখ্যাটা উপরে দিবা, আর পুরো বিক্রিয়ায় যে যতগুলো বিক্রিয়ক আর উৎপাদ আছে তাদের মোল সংখ্যাটা নিচে দিবা। ঠিক আছে, তার মানে দেখো আমি তোমার আর আমার ওই ঘটনার ক্ষেত্রে যদি চিন্তা করতে চাই, তাহলে 500 টাকা আমার টোটাল ছিল নিজের, তাহলে সেটা হবে নিচে, আর তোমাকে আমি 300 দিছিলাম, তাহলে 300টা হবে উপরে, এরকম ব্যাপারটা। তাহলে সেই ক্ষেত্রে দেখো এই বিক্রিয়ার মোট মোল সংখ্যা কত, 1 প্লাস আলফা। সেই 1 প্লাস আলফাটা কোথায় হবে, এইখানে। আর AX3 এর মোল সংখ্যা কত, আলফা, আর ইনটু কত, পি। তাহলে দেখো পি x2 অর্থাৎ x2 এর জন্য যদি আমরা এই সেম ভাবে লাইন লিখতে চাইলে লিখতে পারি, তবে আপাতত ডাইরেক্ট লিখা ফেলবো। x2 মোল সংখ্যা কত ছিল, আলফা। মোট মোল সংখ্যা কত ছিল, 1 প্লাস আলফা ইনটু কত, পি। আর PAX5 এটা যদি চিন্তা করি, তাহলে দেখো ওর মোল সংখ্যা কত ছিল, 1 মাইনাস আলফা। মোট মোল সংখ্যা কত ছিল, 1 প্লাস আলফা ইনটু কত, পি। এই ভ্যালুগুলো যদি ধরো এখানে আমরা বসায় দেই, তাহলে দেখো আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইনটু পি, আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইনটু পি, আর 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইনটু পি। এই গেল হলো লাইন। এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করতে চাই, তাহলে কি দাঁড়াবে দেখো, এখানে পি পি কাটা মনে হয় চলে যাচ্ছে, আর 1 প্লাস আলফা কাটা চলে যাচ্ছে, তাহলে 1 মাইনাস আলফা স্কোয়ার, এখানে আলফা স্কোয়ার ইনটু পি হয়ে গেল। এখন দেখো আমরা যদি এখান থেকে মান বের করতে চাই, তাহলে কিভাবে মানটা বের করব, দেখো কেপি ইজ ইকাল টু আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। সেইখানে আমরা যে কাজটা করতে পারি, যে আলফার মান 0.3 দেওয়া, পি এর মানটা বের করতে হবে, আর কেপির মান হলো 1। তাহলে আমরা যে সাইড চেঞ্জ যদি করে ফেলি, তাহলে কেপি ইন্টু 1 মাইনাস আলফা স্কোয়ার ডিভাইডেড বাই কি আলফা স্কোয়ার ইজ ইকাল টু কত, পি। সেখান থেকে কেপির মান হলো 1 মাইনাস 0.3 স্কোয়ার ডিভাইডেড বাই 0.3 স্কোয়ার ইজ ইকাল টু পি। এখান থেকে পি এর মান চলে আসবে। এখন অনেকে এই অঙ্কটায় যে কাজটা করে, আমি বলি এইখানে একবার ক্যালকুলেশন করে, এইখানে একবার ক্যালকুলেশন করে, এইখানে একবার ক্যালকুলেশন করে। আমি পার্সোনালি ফিল করি এতে কিছু ক্ষেত্রে হিসাব অনেকবার তুমি করতে হইতেছে। এর ক্ষেত্রে তোমার যে কোনো একটা হিসাব ভুল হলে লাস্টে যায় কিন্তু অঙ্ক মিলবে না বা প্যারা খাওয়া যাবে। এর থেকে ভালো হলো ঠান্ডা মাথায় তুমি আগে কি কেপির জন্য ইকুয়েশনটা এভাবে আমার মতো সলভ করে নিবা, নিয়ে তারপর ধরে খালি কি ভ্যালু বসায় দিলেই তো হয়ে যাবে। তাহলে দেখো সেটা কত আসতেছে, 1 মাইনাস 0.3 স্কোয়ার ডিভাইডেড বাই 0.3 স্কোয়ার হুইচ ইজ 10.11 আসতেছে ATM। That's how you gonna do this problem. আশা করি বুঝতে পারছো এটা। যদি বুঝতে পারো, এখন আমি এটা বুঝাবো যে এই প্রবলেমটা এই 30% আসলে বিয়োজনের যে মাত্রাটা বুঝাইলো, এটা বিয়োজনের মাত্রা না হয়ে অন্য কিছু কেমনে কখন হইতে পারতো। যদি জাস্ট একটা কথা আমি বলে দিতাম যে খেয়াল করে দেখো, এখানে প্রাথমিক মোল সংখ্যা ধরো 1.5 মোল, এই কথাটা আমি বলে দিলাম, প্রাথমিক মোল সংখ্যা কত 1.5 মোল, এটা বলে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে দেখো তুমি এইভাবে করে নিতে পারতা চাইলে যে, এবং 30% বিয়োজিত হবে এই কথাটা থাকলো, তাহলে তোমাকে এইভাবে একটু চিন্তা করতে পারতা যে 100 মোল থেকে x5 বিয়োজিত হয়েছে কয় মোল, 30 মোল। তাহলে 1 মোল থেকে বিয়োজিত হয়েছে কত, 30 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে 1.5 মোল থেকে বিয়োজিত হয়েছে কত, তাহলে 30 ডিভাইডেড বাই 100 ইন্টু কত 1.5 হুইচ ইজ কত 0.3 ইন্টু 1.5, 0.3 ইন্টু 1.5, তাহলে হুইচ ইজ কত 0.45 আসতেছে। বুঝতে পারছো? এইবার তুমি আশা করি বুঝতে পারছো যে এখন যদি ওই যে 30% বিয়োজিত হয়, এটা অ্যাকচুয়ালি বিয়োজনের মাত্রা দেওয়া ছিল এবং প্রাথমিক মোল সংখ্যা 1 থাকার কারণে
ওই 30% ভাগ করার ফলে ওইটাই কিন্তু কি বিয়োজনের পরিমাণ ধরে পুরো অঙ্কটা করা হয়ে গেছে। কিন্তু প্রাইমারি মোল সংখ্যা যদি 1 মোল না হয় অন্য কিছু হইতো, সেক্ষেত্রে কিন্তু এটাকে আর ধরা যাইতো না, তখন এই যে এইভাবে করে নিতে হতো। বাট এইভাবে তো আমরা আসলে ম্যানুয়ালি করি না, আমরা এই সূত্রটা ইউজ করে করব। তখন এ এর জায়গায় তুমি চিন্তা করো 1.5 বসায় দিবা, আর বি এর জায়গায় বা বিটার জায়গায় হলো 0.3 বসায় দিলেও তুমি গ্যাটাগ্যাট অ্যান্সার পেয়ে যাবা। আরেকটা কথা আসতে পারতো, একটা কি, যদি 1.5 মোল দিয়ে দিতাম, আবারও বললাম, তাহলে এটা দিয়েই করবা খালি। আর যেহেতু 30% বিয়োজিত হয় তাই 1 ছিল, তাই সেম আসছে। কিন্তু আরেকটা যদি আমি চেঞ্জেস করতাম যে 30% বিয়োজিত হবে না বলে বলতাম যে মোট চাপ কত হলে সাম্যাবস্থায় x5 এর 30% থাকে, সাম্যাবস্থায় x5 এর 30% থাকে, এই কথাটা যদি বলতাম তাহলে কি করতাম? তাহলে একদম সিম্পল, দেখো x5 এর সংখ্যা কই, এই যে x5 এর মৌলভগ্নাংশ 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা সমান হলো 0.3 ধরে তখন হলো অঙ্ক তোমাকে করতে হইতো, সহজ কথা। কিন্তু ওই প্রশ্ন তো এখন যেহেতু দেয় নাই, তাই কোনো প্যারা নাই, তুমি জাস্ট নর্মালি করে ফেলতে পারবা, ঠিক আছে? তাহলে দেখো এটা চলে গেল, আশা করি বুঝতে পারছো। এইবার কি বলছে 4 নাম্বারটা, চলো পড়ি। তাপমাত্রা স্থির রেখে চাপ 1.2 atm করলে বিয়োজনের মাত্রা কিরূপ পরিবর্তন হবে? দেখছো চাপের একটা ম্যামথ লেভেলের চেঞ্জ হয়েছে, এবং আমরা জানি তো চাপ চেঞ্জ করলে কি উৎপাদের পরিমাণ চেঞ্জ হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে আর কি বিয়োজন মাত্রা হ্রাস বা বৃদ্ধি পায়। তবে এইখানে আমার প্রথম কথা, যে তাপমাত্রা স্থির রেখে এই কথাটা কেন বলছে? এই কথাটা যদি না বলতো তাইলে কি করতাম, বা কেন এটা বলা লাগলো? আমরা আগে যেই প্রবলেমটা করছিলাম আদমজি, সেখানেও বুঝাইছিলাম যে ভ্যান ডফের যে ইকুয়েশন আছে, ভ্যান ডফের ইকুয়েশনটা যদি আমি আরেকবার লিখে তোমাদের মনে করাই, লগ কেপি ইজ ইকুয়াল টু কত, মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস কত, ধ্রুবক বা লগে লেখা যায়। সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো, তাপমাত্রা চেঞ্জ করলে তো লগ কেপির মান চেঞ্জ হয়, না হলে কি লগ কেপির মান চেঞ্জ হবে না। তার মানে স্যার আসলে তাপমাত্রা স্থির রেখে বুঝাইতে চাইছে, যেহেতু তাপমাত্রা স্থির থাকবে বাবা, কেপির মানও সেমি রাহিস, কেপির মান চেঞ্জ হবে না, খালি কি তাহলে চাপ চেঞ্জ হবে আর আলফার মানটা চেঞ্জ হবে। কিসের মান চেঞ্জ হবে? চাপ চেঞ্জ হবে আর আলফার মান চেঞ্জ হবে। তাহলে চলো আমি যদি ওই যে লাস্টে মনে আছে ax5 বিক্রিয়া করে যে একটু আগে লিখলাম যে ax3 প্লাস x2, এই বিক্রিয়ার কেপির মানটা কি আসছিল একটু আগে মনে আছে, যে আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। দেখো আরেকটা কিন্তু জিনিস সুবিধা হয়েছে, ওই যে এইখানে পার্ট পার্ট হিসাব না কইরা, সেটা হলো কি, দেখো আমি একদম ডিরেক্ট কি একটা ভ্যালু লিখে দিতে পারলাম, কেপি ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এটা আমার ক্যালকুলেশনের সুবিধা হলো না? অবভিয়াসলি সুবিধা হবে। তাহলে দেখো যেহেতু এই বিক্রিয়া চাপের মান চেঞ্জ হয়েছে, তাহলে কি পি প্রাইম দিব, আলফা প্রাইম দিব, আর কিছু কি চেঞ্জ করার দরকার আছে? অবভিয়াসলি না। এখন সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমাকে কিসের মান বের করতে হবে, সেখান থেকে আলফার মান বের করতে হবে। চলো আমরা করি একসাথে। তাহলে কেপির মান 1ই থেকে যাবে, তাহলে 1 মাইনাস আলফা প্রাইম স্কোয়ার সমান হলো আলফা প্রাইম স্কোয়ার ইন্টু পি প্রাইম। তাহলে সেখান থেকে আমি ওই পাশ নিয়ে যাব, আলফা প্রাইম স্কোয়ার পি প্লাস হলো আলফা প্রাইম স্কোয়ার, তাহলে পি প্রাইম প্লাস 1, আর এখানে আলফা প্রাইম স্কোয়ার, আর এদিকে তো 1ই থাকতেছে। তাহলে সেক্ষেত্রে 1 ডিভাইডেড বাই পি প্রাইম প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, আলফা প্রাইম স্কোয়ার আছে, তাহলে এটারে হোল রুট করে দিলেই হয়। তাহলে আলফা প্রাইম ইজ ইকুয়াল টু কত, 1, আর পি প্রাইমের মান কত, 1.2 প্লাস কত, 1 হোল রুট। ঠিক আছে, এইটা হলো গিয়া ঘটনা। তাহলে দেখো আলফা 1.2 প্লাস হলো 1, অর্থাৎ 2.2, 1 ডিভাইডেড বাই অ্যান্সার, তারপর রুট অ্যান্সার। তাহলে কত আসতেছে, 0.674। ওকে, 0.674 আসতেছে আলফা প্রাইমের মান। আর আবারও আমি একটু সূত্রটা লিখি, একটু আগেই তো লিখছিলাম, আলফা ইজ ইকুয়াল টু এ ইন্টু বিটা। আমাদের তো বিয়োজনের মাত্রা চাইছে, তাহলে আমাদের আসলে বিটার মান বের করা উচিত, তাই না? তাহলে বিটা প্রাইম ইজ ইকুয়াল টু কত, আলফা প্রাইম ডিভাইডেড বাই এ। কিন্তু দেখো এখানে এ এর মান কত ছিল, 1 মোল ছিল না, প্রাইমারি মোল সংখ্যা, তাই 1 দিয়ে ভাগ করলে তো সেমই আসবে। ঠিক আছে, অনেকে এই স্টেপটা জানোই না। তোমরা করো কি, বিয়োজনের পরিমাণ দিয়ে এই অ্যান্সার লেখা আসো, কিন্তু বাবা এখানে যদি প্রাথমিক মোল সংখ্যা 1 না বললা, কিছু বললা দেয় 1.23 এরকম কিছু বললা দেয়, তাহলে তো দেখো ভ্যালু চেঞ্জ আসবে না, এই জন্য বুঝা অঙ্ক করো। তাহলে সেই ক্ষেত্রে দেখো এটা আসলো 67.4%,
আর তাহলে আমাদের অ্যান্সারটা কি 67.4। কিরূপ পরিবর্তন যেহেতু হয়েছে বলছে থেকে আগে কত ছিল 30% ছিল, বিয়োগ করলে কত 37.4%। এতটুক প্রায় পরিবর্তন হয়ে গেছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আমি চাই তোমরা এইখানে 2 নম্বর অঙ্কটা যখন করছি যে সাম্যাবস্থায় ax5 এর 30% থাকে, এইটা দিয়ে তোমরা ক্যালকুলেশনটা করো, খাতায় একবার নিজে প্র্যাকটিস করছো। এটা যে তুমি বুঝছো ভালোভাবে হয়েছে সেটা তুমি যদি কমেন্ট করে দাও তাহলে তুমি আমি দুজনেই বুঝতে পারবো যে তোমার অঙ্কটা হয়েছে কি হয় নাই। না হলে আমি আবার নিচে অ্যান্সার লিখে দিব যে এইটা এইখানে ভুল হয়েছে বা এইভাবে করতে হবে। এখন আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এই অঙ্কটা যখন সূত্র আমি ডেভেলপ করতেছিলাম তখন আমি যদি আরেকটা কাজ করতাম যে প্রাইমারি মোল সংখ্যা a00 ধরতাম, তাহলে এইখানে হলো একটা a স্কোয়ার চলে আসতো, এখানে একটা কি চলে আসতো a স্কোয়ার চলে আসতো, তখন এটা আরেকটু ভালো হইতো। কেন জানো? তখন তোমার যদি প্রাইমারি মোল সংখ্যা a না বললা দিয়া অন্য কিছু 1 না বললা দিয়ে অন্য কিছু বললা দেয়, তুমি কিন্তু ধুপধাপ কি করতে পারবা ক্যালকুলেশন করে ফেলতে পারবা। এই জন্য আমি বলি সামটাইমস যে যদি প্রাথমিক মূল সংখ্যা 1 বলে দেয় তাহলে তোমার সমস্যা নেই, 1 ধরেই তুমি করতে পারো, কিন্তু 1 না বললে তুমি সেখানে a ধরে ক্যালকুলেশন করবা, তাহলে তোমার ক্যালকুলেশন করার বিদ্যাটা বাড়বে। এখন আরেকটা কাজ অনেকে করে, সেটা হলো যে আলফার মান বের করতে বললে অনেকে বলে স্যার আলফার মান তো অনেক ছোট। দেখো অ্যাকচুয়ালি কিন্তু অনেক ছোট আসছে, 0.674 অনেক ছোট আসছে। এটা রিস্কোয়ার করলে কি আরও একটা ছোট ভ্যালু আসবে? তাহলে সেই ক্ষেত্রে চলেন এটারে আমরা কি করে দিই, বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দিলে সেই ক্ষেত্রে কি আসতে আসতে দেখো তো আলফা ইজ ইকাল টু কেপির সাথে এটা গুণ হয়ে যাচ্ছে আর পি এর সাথে এটা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এই স্কোয়ার কেপি ডিভাইডেড বাই কি পি আসতেছে, আর স্কোয়ারে যদি আমি এবার রুট করে দিই তাহলে এটা হলো বাইর হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি কিন্তু চাইলে এখানে আলফার একটা খুবই ভালো লেভেলের শর্টকাট লিখতে পারতাম, তাই না? যে বিয়োজনের পরিমাণ কিন্তু আমি চাইলে কি এক চান্সে বের করতে পারতাম না, a ইন্টু রুট ওভার কেপি বাই পি। তাহলেও কিন্তু দেখো তোমার অ্যান্সার খুবই কাছাকাছি চলে আসবে, ঠিক আছে? তাহলেও অ্যান্সার খুবই কাছাকাছি চলে আসবে। কিন্তু আমি বলবো এগুলো তোমরা এই রকম শর্টকাটগুলা শিখবা, বিভিন্ন ভাইয়ারা তোমাদের শিখাবে, বিভিন্ন বইয়ে তোমরা পাবা, কিন্তু এগুলা সিকিউতে অ্যাপ্লাই না করার। তোমরা এগুলো এমসিকিউতে অ্যাপ্লাই করে যদি অঙ্ক টঙ্ক করতে পারো তাইলে ভালো, কিন্তু সিকিউতে তোমার উচিত এভাবে ভেঙে ভেঙেই ক্যালকুলেশন করা। আশা করি এটা বুঝতে পারছো। এই ভিডিওতে আমরা আরেকটা জিনিস ভালোভাবে শিখলাম যে আংশিক চাপটা কিভাবে বের করতে হয়। তোমার কিন্তু অনেক সময় এমসিকিউতে শুধু আংশিক চাপের অংশটুকুই কিন্তু বের করতে বলতে পারে, তখন তুমি ওই জায়গাটায় জাস্ট ভ্যালু বসায় দিলেই হয়ে যাবে। যে যেমন ধরো ax5 এর আংশিক চাপ কি আসছিল 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি, না? সেখানে জাস্ট ভ্যালুটা বসায় দিলেই হয়ে যাবে। তো ইন্টারনি আশা করি বুঝছো। যদি বুঝে থাকো কাইন্ডলি এটা যে বললাম 3 নাম্বার মোট চাপ কত হলে সাম্যাবস্থায় x5 এর 30% থাকবে এবং কইরা কমেন্টে জানায়া দিবা। আসসালামু আলাইকুম।